প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে গুণগত রসায়নের ইলেকট্রন বিন্যাস সম্পর্কে অর্থাৎ পরমাণুর ইলেকট্রন বিন্যাস সম্পর্কে পড়ব। কয়েকটি নিয়ম আছে, তার মধ্যে আজকে আমরা আফবাউ নীতি হিসাবে যেটা পরিচিত সেই আফবাউ নীতিটা পড়ব। আফবাউ নীতি হচ্ছে ইলেকট্রন বিন্যাসের নীতি হচ্ছে নিম্ন শক্তি স্তর থেকে ইলেকট্রন ধীরে ধীরে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে। প্রথমে নিম্ন শক্তি স্তর পূর্ণ করে, তারপরে ধীরে ধীরে উচ্চ শক্তি স্তর পূর্ণ করে। যেরকম একটি 6 তলা বিল্ডিং তৈরি করতে আগে তো আর 6 তলা তৈরি হবে না, আগে 1 তলা তৈরি হবে, তারপরে আস্তে আস্তে 2 তলা, তারপর 3 তলা, এইভাবে। তাহলে এখানেও ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রেও ইলেকট্রন বিভিন্ন শক্তির স্তরে শক্তির ক্রম অনুসারে ধীরে ধীরে প্রবেশ করবে। এই নিয়মটাই হচ্ছে আমাদের আফবাউ নীতি। তাহলে নিম্ন শক্তি স্তর হতে ইলেকট্রন উচ্চ শক্তি স্তরে প্রবেশের নিয়মকে জার্মান ভাষায় উচ্চ ক্রম বুঝাতে আফবাউ নীতি, আফবাউ কথাটা ব্যবহৃত হয়েছে। সেখান থেকে এই নীতিটার নাম এসেছে আফবাউ নীতি। তাহলে আফবাউ নীতিতে আমাদের কি হচ্ছে, নিম্ন শক্তি স্তর থেকে ধীরে ধীরে ইলেকট্রন উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে। তাহলে দেখা যাচ্ছে অরবিটালের শক্তির ক্রম, অরবিটালের শক্তির ক্রম হচ্ছে 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 5s 4d 5p। তাহলে দেখো আরো আছে, সেগুলি আর লিখি নেই আমি, আরো লম্বা আছে। তাহলে এখানে দেখো আমাদের 1s 2s এই জায়গায় আমরা সাজায় যদি লিখি তাহলে দেখা যাচ্ছে এই 4s 3d। এখন এই 4s 3d কেন আমরা আগে পিছে হলো, সেটার জন্য একটা সূত্র আছে। এই আফবাউ নীতিতে সূত্র আছে n প্লাস l এর নীতি। এই n প্লাস l এর নীতি কি? n কি? n হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা n দিয়ে প্রকাশ করি, lটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যাকে আমরা প্রকাশ করি। তাহলে n প্লাস l এর নীতিতে কি হচ্ছে, n এর মান আর l এর মান যার দুটোটার যোগফল, যার কম ইলেকট্রন আগে সেখানে প্রবেশ করবে, যার বেশি ইলেকট্রন পরে সেখানে প্রবেশ করবে। তাইলে n প্লাস l এর মান যার কম ইলেকট্রন আগে সেখানে প্রবেশ করবে, n প্লাস l এর মান যার বেশি ইলেকট্রন পরে সেখানে প্রবেশ করবে। তাহলে আমাদের দেখতে হবে কোন অরবিটালের n প্লাস l এর মান কম, সেই অরবিটালে আগে ইলেকট্রন প্রবেশ করে। তাহলে আমরা আসো এখানে এটা মনে রাখার জন্য আমাদের একটা ছক যদি আমরা চিন্তা করি, এভাবে তো ক্রমটা মনে রাখা সম্ভব হয় না। তাহলে ছকটা যদি আমরা চিন্তা করি তাহলে সেই ছক মোতাবেক আমরা দেখতে পারি n এর মান যখন 1 তখন আমাদের সেখানে কি একটাই আছে, কারণ l এর মান 0 হওয়াতে একটাই উপশক্তি স্তর আছে। 2s 2p n 3 হলে 3s 3p 3d n 4 হলে 4s 4p 4d 4f n 5 5s 5p 5d 5f n 6 6s 6p 6d n equal to 7 7 হলে 7s 7p। এখানে আমাদের 6f এবং 7d এখনো আবিষ্কৃত মৌলের মধ্যে নাই দেখে
সেই অরবিটালগুলি লেখা হলো না। তাহলে S1s থেকে ইলেকট্রন প্রবেশ করবে 2s, 2s থেকে প্রবেশ করবে 2p, 2p এর পরে আসবে 3s, 3s এর থেকে আসবে 3p, 3p এর পরে 4s, 4s থেকে 3d, 3d এর পরে 4p, 4p এর পরে 5s, 5s থেকে 4d, 4d থেকে 5p, তারপরে 6s, 6s থেকে 4f, 6s পূরণের পরে 4f, তারপরে 5d, 6p, 7s, তারপরে 7s পূরণের পরে 5f, এভাবে ইলেকট্রনগুলি যাবে। তাহলে 1s এর পরে 2s, 1s শক্তি স্তরের পরে 2s, 2p, 3s, 3p, 3p আর 3d তে না যে 4s, 3d তে প্রবেশ না করে দেখা যাচ্ছে 3p থেকে 4s আসছে, তারপরে 3d পূরণ হয়েছে, তারপরে 4p, 4p পূরণের পরে 4d তে না যে 5s আসছে, তাহলে 4d 5s পূরণের পরে 4d যাবে, তারপরে 5p, 5p এর পরে 5d তে না যে আবার d এর পরে f এ না যে কোথায় আসছে 6s, 6s পূরণের পরে আমাদের 4f এ যাবে। এভাবে আমাদের ইলেকট্রন বিন্যাস বুঝাবে। তাহলে নিম্ন শক্তি স্তর থেকে ধীরে ধীরে আমাদের উচ্চ শক্তি স্তরের দিকে ইলেকট্রন ধাবিত হবে, অর্থাৎ আগে নিম্ন শক্তি স্তর পূর্ণ হবে, তারপরে আমাদের উচ্চ শক্তি স্তর। তাইলে নিম্ন শক্তি স্তর পূরণের পরে উচ্চ শক্তি স্তর আমরা আগে দেখেছি n+l এর নীতি। এই n+l এর নীতি দিয়ে আমরা এই জায়গাটা ব্যাখ্যা করে দেখি। হ্যাঁ, তাহলে 3d আর 4s এর ক্ষেত্রে আমরা কি দেখছি? 3d এবং 4s এর ক্ষেত্রে আমরা এখানে দেখছি যে 3d আগে 4s পূরণ হয়ে যাচ্ছে। 3d এর ক্ষেত্রে n = 3, l = 2, কারণ d এর জন্য l এর মান 2, তাহলে n+l = কত? 5। আর 4s এর বেলায় n = 4, l = 0, n+l = 4। তাহলে দেখা যাচ্ছে 4s এ n+l এর মান কম, 3d তে n+l এর মান বেশি, অর্থাৎ 3d তে n+l এর মান 5, 4s এ n+l এর মান 4। তাহলে 3d তে আমাদের হচ্ছে 5 আর 4s এ হচ্ছে 4। তাইলে শক্তির ক্রম অনুসারে দেখা যাচ্ছে 4s নিম্ন শক্তি সম্পন্ন, হ্যাঁ, 3d উচ্চ শক্তি সম্পন্ন। তাহলে 4s পূরণের পরে আমাদের ইলেকট্রনটা প্রবেশ করবে কোথায়? 3d তে। তাহলে আমরা এখানেই দেখেছি কি প্রথমে 1s পূরণ করে 2s, 2s এর পরে 2p, তারপর 3s, 3s পূরণের পরে 3p, 3d তে না যে 4s, তারপরে 4p, 5s, 4d, 5p, 6s, 4f, 5d, 6p, 7s, 5f, 6d, 7p, আর বাকিগুলি এখনো আবিষ্কৃত হয়নি। 118টার পরে এখনো আবিষ্কৃত হয়নি দেখে আর গুলি লেখা হলো না। তাহলে আমরা এই জায়গায় দেখছি ইলেকট্রনগুলি এইভাবে এক শক্তি স্তর পূরণ করে আরেক শক্তি স্তরে যাচ্ছে। এখানে আমরা এসে দেখলাম যে 3d পূরণ, 3p পূরণের পর 3d তে ইলেকট্রন তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রনের না যে চতুর্থ শক্তি স্তরে 4s যাচ্ছে। আমরা যদি এই এক একটা শক্তি স্তরকে যদি বিল্ডিং এর এক এক তালা ধরি, তাহলে তৃতীয় তলায় s একটা কক্ষ আছে, p একটা কক্ষ আছে, d একটা কক্ষ আছে। চতুর্থ তলায় সেরকম 4টা কক্ষ আছে। আমরা আগেই দেখেছি প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যত সহকারী কোয়ান্টাম সংখ্যা ততটি হবে। আমরা গত ক্লাসে কোয়ান্টাম সংখ্যা পড়ার সময় দেখেছিলাম, সেটা পড়েছিলাম। তাইলে এখানে 4 এ কত 4টা কক্ষ আছে, আমরা ধরে নিলাম কক্ষ। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে 3d
তে প্রবেশের জন্য যে শক্তি এনার্জি দরকার, অর্থাৎ 3 তলার একেবারে সর্বকোণার রুমে প্রবেশ করার জন্য যে শক্তির দরকার, তার থেকে কম শক্তিতে 4 তলায় উঠে মাত্র দরজার কাছের রুমের প্রবেশ করা সহজ। সেই জন্য ইলেকট্রন দেখা যাচ্ছে 3D তে না যে 4s এ প্রবেশ করছে, এবং এই 4s এ প্রবেশ করার জন্য সে একটা নীতি মেনে চললো। সেই নীতিটা কি হচ্ছে? n+l এর নীতি। তাইলে n+l এর নীতিতে আমরা দেখেছি যার মান, অর্থাৎ যার n+l এর মান কম, সে নিম্ন শক্তি স্তরের অরবিটাল। তাহলে সেই অরবিটালে প্রবেশ করতে কম শক্তি লাগে, ইলেকট্রনের পক্ষে কম শক্তি লাগে, সুতরাং সে আগে সেখানে প্রবেশ করবে। তাহলে একটা আমরা এখানে 3D আর 4s এর ইয়েতে দেখলাম যে 4s এ ইলেকট্রন প্রবেশে শক্তি কম লাগে, 3D তে বেশি লাগে। তাহলে আমরা একটা উদাহরণে আসি, এটা তোমরা একবার দেখে নাও। তাহলে আমরা একটা উদাহরণে আসছি। পটাশিয়াম 19, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d তে ইলেকট্রন প্রবেশ করতে পারবে না, যেহেতু n+l এর মান 3d এর বেশি। তাহলে কোথায় প্রবেশ করবে? 4s1। তাহলে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটা, 19তম ইলেকট্রন কোথায় প্রবেশ করছে? 3d এর পরিবর্তে 4s এ প্রবেশ করে। কারণটা কি? কারণ 4s এর ক্ষেত্রে n+l এর মান কম, n+l = 4 কম। তাহলে কি হচ্ছে? পটাশিয়ামের 19তম ইলেকট্রন 3d তে প্রবেশ না করে কোথায় প্রবেশ করছে? 4s এ। ওই 3d এবং 4s এর n+l এর মান আমরা নির্ণয় করেছি। 3d তে n+l এর মান হচ্ছে 5, 4s এ n+l এর মান হচ্ছে 4। হ্যাঁ, n এর মান 4, l এর জন্য s এর জন্য l এর মান 0, যোগফল 4। তাহলে 4s এর শক্তি কম লাগছে, সেই জন্য 19তম ইলেকট্রনটা 3d তে প্রবেশ না করে 4s এ প্রবেশ করেছে। অনুরূপভাবে আমাদের পটাশিয়ামের পরের মৌলটাকে ক্যালসিয়াম, ক্যালসিয়ামের বেলায়ও তাই। ক্যালসিয়ামের 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d তে কোনো ইলেকট্রন প্রবেশ করবে না, 4s এ দুইটা। কিসের জন্য? আমরা জানি s অরবিটালে দুইটা ইলেকট্রন থাকতে পারে। তাহলে 19তম ইলেকট্রনটা 4s1 এর হিসাবে ছিল, 19তম 4s এ গেছে, 20তম ইলেকট্রনটাও 4s এ প্রবেশ করবে। তাহলে এটা হচ্ছে কি n+l এর মানে আমরা দেখেছি 3d থেকে 4s এর মান কম, সেই জন্য ইলেকট্রন সেখানে 4s এ আগে প্রবেশ করেছে। আরেকটি আছে n+l এর মান যদি কোনো কারণে সমান হয়ে যায় তখন কি হবে? n+l এর মান সমান হলে n+l এর মান সমান হলে যে অরবিটালের ক্ষেত্রে n এর মান কম, ইলেকট্রন আগে সেখানে প্রবেশ করবে।
আমরা যে চারটা দেখেছিলাম সেখানে আমরা দেখেছি 3D এবং 4P। 3D তে কি হচ্ছে? 3D তে n = 3, l = 2, যোগফল 5, n + l এর মান হচ্ছে 5। 4P তে n = 4, l = 1, যোগফল হচ্ছে 5। তাহলে দেখা যাচ্ছে 3D আর 4P তে n + l এর মান সমান, কিন্তু 3D তে n এর মান 3D এর ক্ষেত্রে n এর মান কম, তাই ইলেকট্রন 3D তে আগে প্রবেশ করবে। 3 তলার সর্বশেষ ঘরে মানে 3D তে প্রবেশ করতে যে শক্তি লাগে 4 তলার দ্বিতীয় কক্ষে অর্থাৎ 4P তে প্রবেশ করতে একই শক্তি লাগে। তাহলে সেই ক্ষেত্রে ইলেকট্রন ওই 3D তে 3 তলার শক্তি সর্বশেষ কক্ষে প্রবেশ করবে, অর্থাৎ 3D তে প্রবেশ করবে। যেহেতু শক্তি সমান লাগছে, সুতরাং উপরে না উঠে সেই 3D তৃতীয় শক্তি স্তরে সেখানে ইলেকট্রনটা প্রবেশ করবে। তাহলে একটা আমরা এক্সাম্পল উদাহরণে আসি। তাহলে উদাহরণ দেই। উদাহরণটা হচ্ছে স্ক্যান্ডিয়াম 1s2 2s2 2p6 3s2 3p6 4 আব্বাও নীতি অনুসারে 4s2 পূরণ হয়ে 3d1 পূরণ হলো। 4p তে ইলেকট্রন যাবে না, তাহলে 3d1 এ প্রবেশ করলো। সেরকম ধরো পরেরটা টাইটেনিয়াম 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d2 4p0, মানে 4p তে প্রবেশ করে নাই, তাহলে 3d তে প্রবেশ করেছে। কিসের জন্য? 3d আর 4p এর মধ্যে শক্তির n + l এর মান সমান, কিন্তু 3d তে n এর মান কম, অর্থাৎ শক্তি স্তর কম, সেজন্য আগে নিম্ন শক্তির স্তরেই প্রবেশ করেছে, সেজন্য 3d তে প্রবেশ করছে, 4p তে প্রবেশ করছে না। তাহলে n + l এর নীতিতে যদি n + l এর মান যদি সমান কম হয়, যার কম হবে সেখানে ইলেকট্রন প্রবেশ করবে। আমরা দেখেছি পটাশিয়ামের 19তম ইলেকট্রনটা। আবার n + l এর মান যখন সমান হয়ে গেছে, তখন আমরা n এর মান যার কম সেখানে ইলেকট্রন প্রবেশ করছে, সেটা আমরা স্ক্যান্ডিয়ামের থেকে দেখলাম যে সেখানে 3d 4p এর মধ্যে n + l এর মান সমান, কিন্তু 3d এর ক্ষেত্রে n এর মান কম দেখে আগে সেখানে ইলেকট্রন প্রবেশ করেছে। তাহলে এইটা হচ্ছে আউটবাউ নীতি। আমরা যে হিসাব করেছি সেটা হচ্ছে আউটবাউ নীতি। এরপরে দেখা যাচ্ছে এই আউটবাউ নীতির কিছু আবার ব্যতিক্রম আছে। ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস আমরা 19এও পড়েছি। এখানে আমরা দুটো উদাহরণ দেখতে পারি। ক্রোমিয়াম, কপার 1s2 2s2 2p6 3s2 3p6 3d9 4s2 ক্রোমিয়াম এটা। আর কপার হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 3d9 4s2। এটা হচ্ছে আউটবাউ নীতি অনুসারে পূর্ণ। কিন্তু আমরা জানি অর্ধপূর্ণ অবস্থা, অর্ধপূর্ণ ও পূর্ণ অবস্থা অধিক স্থিতিশীল।
তাহলে 3D D5 এবং D10 বিন্যাসটা স্থিতিশীল। তাই ক্রোমিয়ামের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের আউটবাউন্ড নীতি অনুসারে এইভাবে পূর্ণ হয়েছে। তাহলে এখান থেকে একটা ইলেকট্রন এখানে চলে আসলে 3D5 4s1, তাহলে এটা অর্ধপূর্ণ অবস্থায় এই বিন্যাস থেকে অর্থাৎ 3D4 4s2 হতে অধিক স্থিতি হচ্ছে 3D5 4s1। তাইলে সেই ক্ষেত্রে আমাদের যে বিন্যাসটা দাঁড়াবে ক্রোমিয়ামে সেই বিন্যাসটা হবে কি 3D5 4s1। অনুরূপভাবে এখানেও 3D10 কপারের ক্ষেত্রে 3D10 4s1। তাহলে কি হচ্ছে এখান থেকে ইলেকট্রন এই 3D তে চলে আসছে। তাইলে অধিক স্থিতিশীল অবস্থা অর্থাৎ অর্ধপূর্ণ অবস্থা 3D5 D5 এবং D10 এই বিন্যাসটা অধিক স্থিতিশীল। সেই জন্য এখানে 3D9 হওয়াতে 4s থেকে একটা ইলেকট্রন এখানে চলে এসে 3D পূর্ণ করছে। যেহেতু আগেই 4s পূর্ণ ছিল, কারণ আমাদের আউটবাউন্ড নীতিতে কি আগে 4s পূর্ণ হবে, 4s এ দুটা ইলেকট্রন হবে, তারপরে সেটা যাবে কোথায় 3D তে। সেইভাবে আমাদের এই বিন্যাসটা ছিল ক্রোমিয়ামের বেলায় 3D4 4s2, কিন্তু স্থিতিশীলতার কারণে 3D4 আর 4s থেকে অধিক স্থিতিশীল হচ্ছে তোমার 3D5 4s1। কপারের বেলায়ও তাই 3D9 4s2 অপেক্ষা 3D10 4s1 অধিক স্থিতিশীল। সেই জন্য এই আউটবাউন্ড নীতিতে এটা ব্যতিক্রম হিসাবে থাকে। তাহলে কপারের ইলেকট্রন বিন্যাস আর ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস আউটবাউন্ড নীতিতে ব্যতিক্রম থাকে। তাহলে আউটবাউন্ড নীতিতে আমরা কি দেখলাম, নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন কিভাবে প্রবেশ করে এবং সেই নীতিটাকে আমরা আউটবাউন্ড নীতি বলছি। আবার আমাদের কি হচ্ছে n+l এর নীতি দিয়ে দেখলাম, n+l এর মানের মধ্যে যার ক্ষেত্রে n+l এর মান কম ইলেকট্রন আগে সেখানে প্রবেশ করবে সেটা নিম্ন শক্তি স্তরের অরবিটাল হিসাবে গণ্য হবে, ইলেকট্রন আগে সেখানে প্রবেশ করবে। n+l এর মান যার বেশি সেখানে পরে প্রবেশ করবে। আমরা পটাশিয়ামের উদাহরণ থেকে সেটা জানতে পেরেছি। আবার n+l এর মানের মধ্যে যদি আমাদের মান দুইটা অরবিটালের মান যখন সমান হয়ে যাবে সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে প্রধান কোয়ান্টাম সংখ্যা মানে n এর মান কার কম, n এর মান যার কম ইলেকট্রন আগে সেখানে প্রবেশ করবে। এই হচ্ছে আমাদের আউটবাউন্ড নীতির ব্যাখ্যা। এর মধ্যে ব্যতিক্রম দুটো আমরা পড়লাম, একটা হচ্ছে কপার, তারপরে হচ্ছে আমাদের ক্রোমিয়ামের নিচে মোলিবডেনাম আছে, সেখানেও D5 অর্ধপূর্ণ অবস্থা। কপারের নিচের মৌলটা হচ্ছে সিলভার, সেখানেও D10 পূর্ণ অবস্থা। তাহলে ওখানেও মোলিবডেনামও আর সিলভার দুটোটাই ক্রোমিয়াম এবং কপারের মতো ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস দেখাবে। তাহলে আমরা ইলেকট্রন বিন্যাসের প্রাথমিক ধারণা আমরা পেলাম কিভাবে এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করে এবং নিম্ন শক্তি স্তরে কিভাবে উচ্চ শক্তি স্তরের দিকে ইলেকট্রন প্রবেশ করে। এই নীতিটাকে আমরা আউটবাউন্ড নীতি বলছি। ধন্যবাদ সবাইকে।